শেখ হাসিনার পতনের ৪৮ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে আমরা এক বিধ্বস্ত বাংলাদেশকে দেখতে পাচ্ছি। আমরা এক ভয়ঙ্কর স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে বাঁচিয়েছি ঠিক, কিন্তু আমরা যে প্রত্যেকেই এক একটা স্বৈরাচার যার যার জায়গা থেকে সেটি কিন্তু এই যে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এই ঘটনাগুলোর মাধ্যমে প্রমাণ করেছি, খুব দায়িত্ব নিয়ে প্রমাণ করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর আমাদের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বাড়িতে বসে স্বাধীনতা সংগ্রামের খুবই গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়েছে। স্বাধীনতার পূর্বে বঙ্গবন্ধু এই বাড়িতে বসে তার দলের কর্মীদের সাথে বিভিন্ন বৈঠক করেছেন এবং স্বাধীনতার পরে বঙ্গবন্ধু এই বাড়িতেই ছিলেন। এমনকি ১৫ই আগস্ট ১৯৭৫ সালে এই বাড়িতেই বঙ্গবন্ধুকে তার সকল পরিবারের সদস্যদের সহ নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের অসংখ্য দলিল, যেগুলো আসলে দ্বিতীয় কপি নেই, এই দলিলগুলো ছিল এই বাড়িটিতেই, আমরা পুড়িয়ে দিয়েছি। আমরা এরকম জঘন্য অপরাধের মাধ্যমে কি প্রমাণ করেছি? এক একজন আমরা মুক্তিযোদ্ধা। এই যে আমরা বলছি, কারণ আমি বিশ্বাস করি এই অপরাধ যে সংঘটিত হয়েছে সেখানে আমারও দায় রয়েছে। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে ব্যর্থ হয়েছি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করার ক্ষেত্রে। প্রিয় বন্ধুগণ, মুক্তিযোদ্ধাদের যত ধরনের ভাস্কর্য ছিল প্রায় সব ধ্বংস করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলোর কথা আর কী বলবো। ওদের ভাঙচুর থেকে বাদ যাচ্ছে না সিনেমা হল, বাদ যাচ্ছে না শিশু একাডেমি, বাদ যাচ্ছে না মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত কোনো স্থাপনাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ভারতে চলে যাওয়ার জন্য ইঙ্গিত করছে কাদের বলা হচ্ছে যে ভারত মামার বাড়ি। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে মানুষটি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তার প্রতি এত বিদ্বেষ, তার ভাস্কর্যের উপরে এত বিদ্বেষ, কারা এই ধানমন্ডি ৩২ নাম্বার পোড়ায়, কারা মুক্তিযুদ্ধের ইতিহাস মিটিয়ে দিতে চায়, সে সম্পর্কে কিন্তু আমাদের ধারণা খুবই স্পষ্ট। আমরা এই গোষ্ঠীটাকে চিনি। সেই স্বাধীনতা বিরোধী চক্র তারা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং এই ভাস্কর্যের ব্যাপারে বলতে গেলে শেখ হাসিনা নিজেই তো এই ভাস্কর্য ভাঙার যে প্রকল্প সেটার উদ্বোধন করে গেছেন। মনে নেই, ধোলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বসানোকে কেন্দ্র করে হেফাজত চরমনাই হুঙ্কার দিয়েছিল ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেবে। শেখ হাসিনা তাদের সেই হুঙ্কারকে আমলে নিয়ে সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা থেকে সরে গেছিলেন। এই ধর্মীয় সন্ত্রাসীদের আশকারা তো শেখ হাসিনাই দিয়ে গেছেন। যাই হোক, তিনি চলে গেছেন, আমাদের জন্য যা রেখে গেছেন সেগুলো তো আমরা দেখতেই পাচ্ছি। আমরা দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর এবং লুটপাট করতে তথাকথিত ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে। আমরা দেখলাম রাহুল আনন্দ, বাংলাদেশের একজন, ওনাকে কিভাবে আমি বিশেষায়িত করব আমি জানি না, সহজভাবেই বলি তিনি একজন সঙ্গীত শিল্পী। তিনি ৩,০০০-এরও বেশি বাদ্যযন্ত্র বানিয়েছেন নিজের হাতে। সেগুলো সন্ত্রাসীরা গিয়ে পুড়িয়ে দিয়েছে। শুধু বাদ্যযন্ত্র নয়, তার পুরো বাড়িটি দেখতে পাচ্ছেন। আমাদের এই রাহুল আনন্দের ব্যান্ডের নাম জলের গান। জলের গানের অসংখ্য নির্মাণের সাথে আমরা পরিচিত। এই যে মুক্তিকামী মানুষ রাস্তায় নেমে এসেছিলেন স্বৈরাচারী হাসিনার পতনের জন্য, সেখানে যে গানটি আমার দেখা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেটি এই গানটি ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটি এই আন্দোলনকে চাঙ্গা করার জন্য, ছাত্রদের প্রফুল্ল রাখার জন্য, দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করার জন্য বড় একটা ভূমিকা রেখেছিল। সেই গানটি রাহুল আনন্দের। ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরকালে এই রাহুল আনন্দের বাড়িতে, এই বাড়িটি যেটা আপনারা পুড়িয়ে ফেলেছেন, এই বাড়িতে গিয়েছিলেন। কারণ রাহুল আনন্দ এক ব্যতিক্রম সঙ্গীতশিল্পী, মিউজিশিয়ান। আমি বলছি না তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ,
আমি অবশ্যই সকল আমাদের ব্যান্ড মিউজিকের সাথে যুক্ত বা আধুনিক গানের সাথে যুক্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, নজরুল গীতি যারা করছেন তাদের সকলের প্রতি সম্মান রেখে বলছি যে রাহুল আনন্দ ব্যতিক্রম বলে ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনিও আসলে এই গান বাজনা এগুলোকে খুব পছন্দ করেন, তিনি তার বাড়িতে গেছিলেন। এটা আমাদের দেশের জন্য একটা বড় অনার। সেই বাড়িটি পুড়িয়ে দিয়েছি আমরা। একের পর এক লুটপাট, নৃশংসতা, কতগুলো বলবো। এবং সবচেয়ে কমন যে চরিত্র আমাদের বাংলাদেশিদের, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণ। বৃষ্টি হলেও সংখ্যালঘুদের উপরে আক্রমণ, একটু বেশি রোদ হলে গরম লাগলেও, মানে সব কিছুতে তাদের উপরে আপনাদের যে নিকৃষ্ট আচরণ, সেটা মানে আমি আজকের দিন পর আগামীকাল আমার 34 বছর পার করব। আমার জীবনে বয়স মানে বুঝ হওয়ার পরে এরকম সময় কখনোই পার করিনি। কয়েকদিন ধরে ঘুমোতে পারছি না, ঘুমোচ্ছি, ঘুম থেকে উঠে আবার ফোন দেখছি যে আমার দেশটা কেমন আছে, আমার দেশের মানুষ কেমন আছেন। মানে 1-2 ঘন্টা বোধহয় সর্বসাকুল্যে ঘুমোচ্ছি। প্রতিদিন দেখতে পাচ্ছি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে। এবং এই লুটপাটের ঘটনাকে নির্লজ্জভাবে অনেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, গোপন করার চেষ্টা করছেন। তাদের মধ্যে অন্যতম গোবিন্দ প্রামাণিক। শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। জামাত শিবির বিএনপির কাছ থেকে সামান্য কিছু হালুয়া রুটির ভাগ পাওয়ার জন্য কি নিম্নমানের দালালি করছে এই মানুষটি। তাকে আবার হিন্দুদের মধ্যে অনেকেই মানে একজন বিশাল বিপ্লবী মনে করতেন। আমি বারবার বলেছিলাম, তথ্য প্রমাণও দিয়েছিলাম যে এ কিন্তু হিন্দুদের সবচেয়ে বড় শত্রু। হিন্দু ধর্মাবলম্বীদের বারে বারে কলঙ্কিত করেছে, খুবই বিতর্কিত বক্তব্যের মাধ্যমে, উস্কানির মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে নারীদেরকে পায়ের তলায় পিষে মারার জন্য এই গোবিন্দ প্রামাণিক বহু বছর ধরে কাজ করে যাচ্ছে। আমি জানি না এই ঘটনার পরেও আপনাদের বোধোদয় হবে কিনা মানুষটা কেমন। এই মানুষটা আবার পরিচয় দেয় যে সে ভারতের এজেন্ট, সে আরএসএস আরও যেন কী কী থাকে না, ওইসব দলের সে বিশাল একটা কিছু, মাথার টুপি দেখে বুঝতে পারছেন। এবং বাংলাদেশের মানুষদের কাছে একটা বিশাল ভাব নেয়, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে, তাদের অস্তিত্ব বিলীন করে দিয়ে এই মানুষগুলো কিভাবে হাসে আমার বুঝে আসে না। আমি আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় বহুত হিন্দু ধর্মাবলম্বীদের দালাল তথা নেতাদের দেখেছি যারা আওয়ামী লীগ কর্তৃক হিন্দু ধর্মাবলম্বীদের উপরে অত্যাচার, অবিচারকে জাস্টিফাই করেছে, বহু স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশের হিন্দুরা খুব ভালো আছে, এই সেই একই এই গোবিন্দ প্রামাণিক। এর পরের দুঃখজনক বিষয়, ছাত্রদের মধ্যে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা খুব পরে এসে ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কিছু কিছু ছাত্ররা চেষ্টাও করেছে, তাদের ধন্যবাদ। মোল্লা মুন্সিরাও পাহারা দেওয়ার চেষ্টা করেছে, তাদের মধ্যে সততা কতটুকু আছে, মানে বেড়াল যখন মাছ পাহারা দেয় ওইরকম অবস্থা হয়। তাও আমি তাদের তিরস্কার করছি না, কিন্তু এই হামলাগুলো করলো কে? হিন্দু ধর্মাবলম্বীদের মালামাল লুটপাট করা বা অন্য যে কোনো মানুষের হতে পারে, সে আওয়ামী লীগের রাজনীতি করতো, তাদের বাড়িঘর ভাঙচুর করা 90% মুসলমানের দেশে করছে কারা? আমরা তো দেখেছি শায়েখ আহমদুল্লাহ সহ আরও অন্যান্য ধর্মপ্রচারকরা খুব অনুরোধ করেছেন মুসলমানদেরকে শান্ত থাকার জন্য, লুটপাট না করার জন্য। তাহলে লুটপাটগুলো করলো কে? বেশিরভাগ মানুষই লুটপাটের সাথে যুক্ত ছিল। তাহলে কি বেশিরভাগ মানুষ বাংলাদেশের আসলে ধর্মহীন, নাস্তিক? এই যে মসজিদ, মন্দির, পেগোডা, এগুলো নিয়ে সবার আতঙ্ক, কে কাঠটা ভেঙে ফেলবে, বাংলাদেশে হিন্দুদের মন্দির পাহারা দিতে হচ্ছে, এগুলো ভাঙতে যায় কে? কোনো নাস্তিক গেছে? কোনো নাস্তিকের কাছে কোনো ধর্মীয় উপাসনালয় অনিরাপদ? কোনো নাস্তিকের জন্য কখনোই কোনো উপাসনালয় পাহারা দিতে হয়েছে? আপনারা কি মহান ধার্মিক! আড়াল করা হচ্ছে এই বলে যে হিন্দুরা ভালো আছেন, খুব বেশি কিছু হয়নি, সামান্য। বাস্তবতা কি তাই?
আমরা বর্ডারে হাজারো মানুষের লাইন দেখতে পাচ্ছি, গাট্টি বস্তা কিছুই নেই, শুধুমাত্র জীবন নিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখুন তো এই দুই পাশে তাদের গায়ে ঠিকঠাক কাপড় চোপড়ও নেই, হতদরিদ্র মানুষজন চেষ্টা করছেন জীবন বাঁচানোর। মাতৃভূমি ছেড়ে কখন মানুষ, এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারেন এবং এই দৃশ্যগুলো গোপন করতে পারেন। আমাদের সবাই ইচ্ছা আমরা এদেশে থাকবো না, আমরা এদেশের যে সংখ্যালঘু আমরা নির্যাতিত হচ্ছি, আমাদের পূজা মন্দির ভেঙে দিচ্ছে, আমাদের বাড়ি ঘর লুটরাজ করছে, রাত্রিতে আমরা থাকতে পারছি না। আমরা সবাই একমতে, আমরা সবাই একমতে এদেশে আমাদের নিরাপত্তা নেই, আমরা সবাই একমত, আমাদের নিরাপত্তা নেই, এদেশে থাকবো না। পিছনে আপনারা দেখে যান, কথা বলো, কথা বলো, কথা বলেন, আমরা কথা বলেন, আমরা এদিকে থাকবো না, আমরা এদিকে থাকবো না। সমস্যাটা কি আপনাদের? সমস্যা আমার বিশাল সমস্যা, আমরা এদেশে বসবাস হবে না হিন্দুকে। এই জমি জমা অর্থবিত্ত রেখে আপনারা রাখুন কি করে? রাতে ঘুম নেই, দেশের মাটির মায়া চলে যাচ্ছে। আমি অনেক ছাত্রকে দেখেছি যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল, তারা জাস্টিফাই করার চেষ্টা করছে, না 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 তেমন কিছু হয় নাই। আপনাদের হত্যার পরে পুলিশ কি বলেছিল? আপনাদের হত্যার পরে স্বরাষ্ট্রমন্ত্রী কি বক্তব্য দিয়েছিল? পুলিশের গুলিতে একজনও মারা যায় না। ঠিক একই বক্তব্য দিচ্ছেন যে হিন্দুদের উপরে কোনো আক্রমণ করা হচ্ছে না। দুটো তো একই হলো। অপরাধ স্বীকার করে, অন্যায়গুলো ঘটছে সেটাকে রেকগনাইজ করে প্রতিরোধ গড়ে তুলুন। কেন এত দেরি হবে? এখানে একটা বিশাল চক্রান্ত আছে বলে আমার মনে হচ্ছে। আমি একটু পরে আসছি। এই যে মানুষগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সর্বসাধারণকে, ভারতের সরকারকে অনুরোধ করব। অনেক ভারতীয়রাই এটাকে ভালোভাবে নেন না যে ভারত কি দরজা খুলে বসে আছে নাকি, আমরা কেন আশ্রয় দেবো, এই করব। আসলে বর্ডার তো আমরাই বানিয়েছি, এই ভারতবর্ষের প্রতিটি মানুষ তো ভারতবর্ষেরই, সেক্ষেত্রে আমাদের তো সবারই দায় রয়েছে। আমি ভারতে আশ্রয় পাইনি, এ নিয়ে আমার দুঃখ নেই। আমি যুদ্ধে নেমেছি বুঝে শুনে যে আমার সাথে কি হতে পারে, এগুলো জেনে আমি এই পথে নেমেছি। আমার কোনোই দুঃখ নেই ভারত আমাকে আশ্রয় দেয়নি বলে, কিন্তু আমি এই নিরীহ মানুষগুলোর আশ্রয় প্রার্থনা করছি ভারতের কাছে। তারা যুদ্ধে নামেননি, শুধুমাত্র ধর্মীয় পরিচয় হিন্দু হওয়ার কারণে, অমুসলিম হওয়ার কারণে তাদেরকে বিতাড়িত করছে ধর্মীয় সন্ত্রাসীরা এবং লুটপাটকারীরা। তাদের পাশে থাকাকে যদি আপনি দয়াদাক্ষিণ্য মনে করেন, ভারতীয়দের বলছি, এটাকে আপনি ভালোভাবে না নিয়ে থাকেন, তাহলে আমার বিশেষ কিছু বলার নেই, আপনারা বিবেচনা করবেন। অপরদিকে দেখুন, শহীদদের রক্ত শুকানোর আগেই জামাত বিএনপি মাঠ দখলে ব্যস্ত, তারা মহাসমাবেশ করছে। এই সন্ত্রাসী সংগঠন জামাত শিবির সম্পর্কে আমরা কে না জানি, এবং আমরা এও ভুলে যাইনি বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালীন সময়ে ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষদের উপরে কী পরিমাণে নির্যাতন নিপীড়ন তারা চালিয়েছিল। এবার চলুন আমরা একটু ভেবে দেখি লুটপাটকারীদের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কি করেছে এদেশে আমরা তা জানি। তাদের দুর্নীতি, টাকা চুরি, টাকা পাচার, ভিন্ন মতের, ভিন্ন রাজনৈতিক আদর্শের মানুষদের উপরে দমন পীড়ন চালানোর যে ঘটনাগুলো, সেগুলোর জন্য যেই সরকার ফর্ম করুক, ডক্টর ইউনূস থেকে শুরু করে যেই হন না কেন, অবশ্যই তাদের শাস্তির আওতায় আসতে হবে। এই 15 বছরের লুটপাট সব কিছুই তো লিপিবদ্ধ আছে। আপনারা দেখতে পেয়েছেন সেই সন্ত্রাসী হাসান মাহমুদ, যে কিনা বৌদ্ধদের জমি জমা দখল করে নিয়েছিল, আমার সাথে নির্মম আচরণ করেছে, তাকে এয়ারপোর্টে আটক করা হয়েছে, পলককে আটক করা হয়েছে। এবার যারা লুটপাট করছে তারা কি শাস্তির আওতার বাইরে থাকবে? গণভবন যারা লুটপাট করেছে বা বিভিন্ন জায়গায় যারাই লুটপাট করেছে, সবার কিন্তু মোটামুটি বলা যায় 80% প্রমাণ আমাদের কাছে আছে এরা কারা, ছবি সহ, ভিডিও সহ। ইউনূস 48 ঘন্টা হয়ে যাওয়ার পরেও কেন আসছেন না দেশে? তিনি তার পদ কেন গ্রহণ করছেন না? যেহেতু সবাই তাকে চাইছে, বোঝাই যাচ্ছে। তিনি কি কোনো সুযোগ নিতে চান? আমার কাছে কোনো প্রমাণ নেই, আমার কাছে কোনো তথ্য নেই, শুধুমাত্র ধারণা থেকে বলছি যে তিনি এত দেরি করছেন। তিনি কি চাইছেন যে হিন্দু ধর্মাবলম্বীদের উপর লুটপাট হোক, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর হোক? কারণ
সেনাবাহিনীর দেওয়া বিভিন্ন নাম্বার যেখানে ফোন করে আপনি অভিযোগ করতে পারেন কোথায় কি ঘটছে, কারা হামলা করছে, সেই নাম্বারগুলোতে আজকে সারাদিন বাংলাদেশে যারাই যোগাযোগ করার চেষ্টা করেছেন, আমার পরিচিত প্রায় 100 জনের বেশি আমাকে বলেছেন যে তারা যোগাযোগ করতে পারেননি, ফোন কল তোলা হচ্ছে না, কোনো সাহায্য সেনাবাহিনী করছে না। এই নিষেধাজ্ঞা কেন? সেনাবাহিনী চাইলে থানা মানে পুলিশ স্টেশনগুলো নিরাপত্তা দিতে পারে, সেনাবাহিনী চাইলেই ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এগুলো নিরাপত্তা দেওয়া খুব কঠিন কিছু না, করছে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কি চাইছেন যে আওয়ামী লীগকে তো তিনি তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের আকাম কুকাম থেকেই ধরতে পারবেন, যারা বিএনপি জামাত বা এই মোল্লা মুন্সি আছে তাদের ধরতে গেলে তো অপরাধ করাতে হবে, তো তারা এই যে অপরাধগুলো করছে এরপরে তাদের এই অপরাধে ধরবে, মামলা দেবে, জেলে পাঠাবে, মানে মাঠে আর কেউ থাকলো না, এটাই চাইছেন কি ডক্টর মোহাম্মদ ইউনূস? যদি চেয়ে থাকেন নিরীহ মানুষদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি যদি এই ধরনের কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে থাকেন, হাসিনার মতোই হবে আপনার অবস্থা। আমি আপনাকে অবশ্যই ওয়েলকাম করছি, আপনি সম্মানিত একজন মানুষ, আপনি অধ্যাপক এবং আপনি নোবেল বিজয়ী, কিন্তু এই নীরব সমর্থন কেন সন্ত্রাসীদের এই কাজগুলো করতে কেন দেওয়া হচ্ছে? আমি রাজনীতির লোক নই, রাজনৈতিক বিশ্লেষকও নই, আমার আশঙ্কা থেকে এই প্রশ্নগুলো করলাম। একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে, বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। সুদ এত বেশি কোন ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে, এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন, এটার অসংখ্য নজির আছে। যদি ইসলাম থাকতো হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, আমরা বলি আমিন। আমার নবী বলেছেন একটা কাজে সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় ওঠে। এই অপকর্মের সাথে যে জাতিকে লিপ্ত করেছে তার জন্য আমাদের কোনো শ্রদ্ধা থাকতে। কয়েক হাজার ঘটনা দেখেছি হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নৃশংসভাবে আক্রমণ চালানো হচ্ছে, লুটপাট করা হচ্ছে। কতজন হত্যা এবং ধর্ষণের শিকার হয়েছেন সেই ডেটা এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু কোনো কিছুই গোপন থাকবে না। আমাদের চোখের সামনে এই অন্যায়গুলো হয়ে যাচ্ছে কেন? আজকে মোল্লা মুন্সিরা এত এত নীতি নৈতিকতা দেখায়, প্রত্যেকটা গ্রামে তো 5-6টা করে মাদ্রাসা আছে, কম করে হলেও একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার শিক্ষার্থী আবার 100-র উপরে। প্রতিটি গ্রামে কি মন্দির আছে? বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা কত? 5% বড়জোর। এবং মাদ্রাসা শিক্ষার্থী মোল্লা মুন্সিদের সংখ্যা কত? তারা কি এই লুটপাট বন্ধ করতে পারতো না? এই আন্দোলনের সময় তো তারা গর্তের মধ্যে ছিল, কোনো মোল্লা মুন্সি এবং কোনো মাদ্রাসার ছাত্র মাঠে নামেনি, শেষের দিকে হালুয়া রুটি খেতে এসেছিল। তো তারা তো অন্ততপক্ষে অমুসলিমদের নিরাপত্তাটুকু দিতে পারত। এটা থেকে শিক্ষা নিন, এটা থেকে বোঝার চেষ্টা করুন তারা আসলে কারা। আমি খুবই আশাহত, খুবই আহত, তারপর আমি আশা রাখতে চাই, আমি স্বপ্ন দেখতে চাই যে আমার এই বাংলাদেশের মানুষরা মানুষ হবে। এক হাসিনার পতন ঘটিয়ে প্রতিদিন ঘরে ঘরে হাসিনা তৈরি না হবে, তারেক জিয়ার মতো সন্ত্রাসী না হবে। আবার আমি এও দেখতে পাচ্ছি এই ধরনের লুটপাট নির্যাতন নিপীড়ন দেখে আওয়ামীপন্থীরা দাঁত কেলিয়ে হাসছেন। তাদের বক্তব্য এমন যে আমরা আওয়ামী লীগ খুব খারাপ ছিলাম, পৃথিবীর সব মানুষ খারাপ, সুতরাং তোমরা আমাদের সময় মার খেয়েছো, এখনও মার খাবে, তোমাদের মুক্তি মেলেনি। এটা তাদের আনন্দের বিষয়। কতজন সন্ত্রাসীর কথা বলবো আমি, লিস্ট অনেক লম্বা। আমরা এই ধরনের সন্ত্রাসীদের আর দেখতে চাই না। সৎ ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করুক, দেশ পরিচালনা করুক। আমরা অনেক পিছিয়ে, সুশিক্ষার দিক থেকে পিছিয়ে, চিকিৎসার দিক থেকে পিছিয়ে, সামরিক অনেক জায়গায় আমরা পিছিয়ে, সেগুলো আমাদের গড়তে হবে। পুলিশের সাধারণ সদস্যদের উপরে অত্যাচার চালানো হচ্ছে, তারা তাদের কর্মকর্তাদের নির্দেশে এই অপরাধগুলো করেছে। হ্যাঁ, ঘুষ দুর্নীতি সবই মানে আছে, দোষ কম বা বেশি, কিন্তু আমরা আইন হাতে তুলে নিয়ে যে আর কি বলি, আর বলার কিছু নেই। ভালো থাকবেন, আশেপাশে নজর রাখবেন, অনুগ্রহ করে নিরপরাধ মানুষ, অসহায় মানুষের পাশে থাকুন। আপনি যদি আজকে পাশে থাকেন, কাল আপনি
পাশে পাবেন, পাশে না পেলেও আপনি পাশে থাকুন। এটা আপনার মানুষ হিসাবে দায়িত্ব এবং কর্তব্য। বিদায়।